বছর আগেকার কথা বলি আপনাদের। এখনো যেন অল্প অল্প মনে পড়ে। সব কেমন যেন ভুল হয়ে যায়। কি করে যে এলুম এখানে? বগুড়া থেকে রাস্তা চলে গেল সিদ্ধরানীর দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাঁধুনি বামুনের চাকরিটা ছিল অনেক দিনের, আজ তাও গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই যে চাকরিটা গেল অবিচারে। দেখুন, কি চুরি আমি করিনি, কে করেছে তাও আমি জানি নে, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলুম। শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতেই দুপুর গড়িয়ে গেল। এদিকে খিদেও বেশ পেয়েছে। হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকানে পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল নেই। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর দেখলুম। স্নান করতে আমি চিরকাল ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলুম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলুম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় চোপড় রোদে দিলুম। শরীর তো ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময় কোনো বনের ফলও নেই, চোখে তো পড়ছেই না যেদিকে চাই। এমন সময় একজন পুরো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বলল, বাড়ি কোথায়? আমি গরিব ব্রাহ্মণ বাবু, এই চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, কোথায় খাবার পাই বলতে পারবেন? রসো রসো বাবা, দেনি সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে গিয়ে ঢুকলেন। বললেন, বুঝে, আমার নাম নিবারণ চক্রবর্তী। এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকিনি। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, বাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে ওরা থাকি, জানো না কি কষ্ট কত দেখি। আর কি বলি, আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। তার মস্ত বড় বাগান আছে বাড়ির পিছনে, তাতে সব রকম ফলের গাছ আছে, তারও ভূতে খায়। তুমি এখানে থাকবে? হ্যাঁ, থাকতে পারি বাবু। তা তা কি গাছ পারো তুমি? আগে রাঁধুনির কাজ। সে কদিন এখানে আছি, সে কদিন এখানে রাখো, দুজনে মিলে খাই। ঠিক আছে বাবু, খুব ভালো হলো, খুব ভালো হলো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিলেন তখনই। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরানো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললেন, নাও নাও, এবার বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলুম। ঘুম থেকে যখন উঠলুম
তখন আর বেলা নেই। রাঙা রোদ উঠেছে বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে আবার শুনি বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হয়েছে। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালুম। যেদিকেই যাই সেদিকেই দেখি পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল, কিন্তু কোনো লোকের বাড়ি নজরে পড়ল নেই। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাড়া দেউল দেখতে পেলুম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধুই চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি পুরো নিবারণ চক্রবর্তী বসে বসে তামাক কাটছেন। আমায় দেখে বললেন, চা করতে জানো? একটু চা করো তো দেখি, আর একটু চিড়ে ভাজো। হ্যাঁ, একটু লঙ্কা দিয়ে একেবারে কি বলি জমিয়ে যাবে। সন্ধ্যের পর বললেন, ভাত চড়িয়ে নাও, এই সরু হাত আছে, গাওয়া ঘি আছে, আলু বাটে ভাত, ব্যাস আর কি। যে আগে তোমার জন্য একটা ঝিঙের তরকারি করে দিও। ঝিঙে আছে? এই ঝিঙে তো আছে রান্নাঘরে পেয়েছো, আলু হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে না সর্বদা আলো জেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়। তাই বলছি। মস্ত বড় বাড়ি, ওপর নিচ মিলিয়ে বোধহয় মোট 14-15 খানা ঘর হবে। এছাড়া টানা বারান্দা, 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক। রোয়াকের ওমুড়োয় 4-5খানা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ রয়েছে। ঝিঙে তুলতে হলে আমাকে এই লম্বা রোয়াকের ওমুড়োয় গিয়ে নামতে হবে। তারপর উঠোন থেকে ঘুরে রান্নাঘরের পেছনের দিকে যেতে হবে। তখনও পুরো অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলুম। বাবা, কি আগাছার জঙ্গল রে রান্নাঘরের পেছনে। বুনো ঝিঙে গাছ, যাকে বলে এঁটো গাছ, মানে এমনি বীজ পড়ে যে গাছ তৈরি হয় তাই আর কি। অনেক ঝিঙে পড়েছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলুম। হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘুমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলুম, তারপর পেছনে ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলুম বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললেন, ঝিঙে দিলে? আগে হ্যাঁ বাবু, অনেক ঝিঙে হয়ে আছে। আর বাবু, এই আর একজন কে যেন তুলছিল। কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি ওই বেশি জঙ্গলের দিকটায়। মানুষ? না বাবু, একটা বউ,
নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন হয়ে গেল। কোথায় বউ? চলো দেখি দেখি, চলো দেখি, চলো দেখি দেখি। আমি ওকে রান্নাঘরের পেছনে নিয়ে গেলুম। দেখলুম কিছুই নেই। ওই বউ, দেখতে পাচ্ছি না তো। ওই তো বাবু, ওখানেই তো ছিল, ওই যে ওই জোপটার কাছে। যথেষ্ট। চলো চলো, দিনে দুপুরে যত বউ দেখলেন। আমি একটু আশ্চর্যই হলুম। যদি একজন পাড়া গায়ের বউ বা জি দুটো জংলি ঝিঙে তুলে এসেই তাকে, তবে তাতে এত খাপা হওয়ার কি আছে ভেবে পাইনি। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙেকে চৌকি দেবে কে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে। আলো নিয়ে যাওনি কেন হে ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম না? মনে নেই? কেন তা যাওনি, হ্যাঁ? আমি বুঝতে পারলুম না যে কি দোষ করলুম। বুড়োটা কিটকিটে ধরনের। বিনা আলোতে যখন সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউটাকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে কি এমন দোষ করেছি বলুন তো? না না, তারপর সবটা আলো কাছে রাখবে। কেন বাবু? এমনি বলছি, তা তোর বয়স কত হে? অনেক কম বয়সে আমাদের চেয়ে। আমার এই 63। তাই যা বলি কান পেতে শোনো। রাত্রে শুয়ে আছি, এমন সময় ওপরের ঘরে কিসের যেন শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ হচ্ছে মনে হয়। কি বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় তিনি জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রিরে, বাবা, কি বাতিগ্রস্ত মানুষ! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললেন, আমি? হ্যাঁ বাবু, অনেক রাতে। ও, হ্যাঁ, না না, ও মানে তো আমাকে বললেই পারতেন, আমি গুছিয়ে দিতুম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলুম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেলেন, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোঁতো। আমার ঘাস জমি পড়ে আছে 3 বিঘে। ভদ্রা আসান হলো 1.5 বিঘের ওপর। লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। কাঠো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো। তোমার নিজের বাড়ি ভাববে কেমন? দেখাশোনা করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা,
চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বললেন, কতলকে ভাঙছি দেরি, কারো কথা শোনা যেন বাড়িদের শুনেছে করবে, নিজের মধ্যে থাকবে, কথায় কান দেবে না। গাছের ফল ফুলুরি তুমিও খাবে, দুটো গড় করা রইল কিন্তু তোমার জন্যই দুটো। বুড়ো চলে গেল, আর আমাকে যেন একেবারে আকাশে তুলে দিয়ে গেল। এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাতকুয়ো আছে, তাই জলের কোনো কষ্ট নেই। শুকনো কাঠ আছে যথেষ্ট। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো। প্রায় আধমন টাক সরু আতপ চালও আছে। কাজ ভরা আম কাঁঠাল আছে। এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরলুম। বাপরে, কি বন জঙ্গল আছে এই গাখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে 8 মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে। হাতে তেলের বার দেখে বুঝলুম। আমায় দেখে জিজ্ঞেস করলো, কি গো বাবু, তোমার বাড়ি কোথায়? এখানে আছি নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তীর? কেন? ওই দেখাশোনা করি, কালই এসেছি। ও বাড়িতে তুমি থাকতে পারবে না, দেখো। কেন? কি আছে ওই বাড়িতে? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়ি এলো গেল, ওরা নিজেরাই আসতে পারে না, তো অন্য কোনো লোক। ও বাড়ির ছেলে বউরা কোসবিন কালেও ও বাড়িতে আসে না। কেন? তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধানে থেকো। আর কিছু না বললে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলুম। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানাকে দেখে আমার বুকের ভেতরটা ছাত করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কি রকম যেন! ও যেন একটা জীবন্ত জীব। আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তর চেহারা কেন ওর? কিছুই না, ওই লোকটাই আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই, তখন আমার মনে দিব্যি পূর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিট করবার দরকার কি ছিল বাপু? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও নে। কিছুই না, গাছপালার ফুল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কিনা? বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে যাওয়ার ব্যাঘাত হয়। সেই জন্যই অমন ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধেবেলা ঝিঙে চুরি করছিল। অনেক দিন এমন আরামে তাকিনে।
বিনা কাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, ব্যাস মিটে গেল। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে থাকি। এত বড় বাড়ির আমি মালিক, কারো কিচ্ছুটি বলবার নেই, যা খুশি তাই করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলুম। দোতলার নালির মুখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো, যেন উপরের বারান্দাতে কেউ হাত পা তুলে জল পড়ে। ধীরে ধীরে বেশ মোটা দাঁড়ে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে গিয়ে রোয়াকে দাঁড়ে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলুম, তখনও জল পড়ছে সমানে মোটা তারায়। উপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি তাকে চক্রবর্তী বুড়োর কাছে। সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায়ও নেই। কিন্তু এই জল পড়ছে কোথা থেকে? মিনিট 10 কেমন ভাবে পড়ার পর জলের দ্বারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন। সেই কলসি কোনোভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে। নিশ্চয়ই তাই হয়েছে, তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরেই গিয়ে শুয়ে পড়লুম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রি একবার হঠাৎ ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘোরেই ভাবছি এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তারপরেই দেখলাম একটা অদ্ভুত দৃশ্য। জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক বেয়ে। স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি তখনই উঠে গিয়ে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালুম। রোয়াকে দাঁড়াতেই দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস চড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ। এ কোনো ফুলের সুবাস নয়, এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে নে। কেমন যেন লাগছে, একরকম নেশার মতো। এই বউটিকে রোয়াক বেয়ে কানি কানি চলে যেতে দেখলুম। সেই চড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস, কিন্তু সে কোন দিকে গেল? কোনো দিকে তো দেখছি নে। সেই রাত্রি সেই পর্যন্তই। কতক্ষণ পরে যে ঘরে এসে ঘুমিয়ে পড়লুম তা আমার মনে নেই। সকালে উঠে মনে হলো সব যেন স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল।
কাজকর্মে ভালো করে মন দিলুম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলো মনের মধ্যেই। এখানে থাকবার একটা অসুবিধে, বড্ড নির্জন জায়গাটা। কাছাকাছি যদি এক ঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটা লোক নেই, এই হলো যা কষ্ট। সেদিন দুপুরে এক ঘটনা ঘটলো। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সেই হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খল খল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সেই হাসি শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলুম। রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি কিচ্ছুই না। নিচের জানলা যেমন বন্ধ, ওপরে ঘরের সারবন্দি জানলা তেমনই বন্ধ। হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি, কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে নাকি? ওপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা এখন দিনের বেলা, চারিদিকে সূর্যের আলো। এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকেনি। কিন্তু এই হাসি যদি আমি রাত্রে শুনতুম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতুম। চাবি দিয়ে আমার দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিলুম। প্রচুর ঝিঙে পড়েছে জঙ্গলে, যত ইচ্ছে তত তুলে নিয়ে খাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হবার যে এত মাদকতা আছে তা কাল থেকে বুঝেছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরে কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুঁচ পড়বারও শব্দ পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের করে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসাহাসি করছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনতে পাচ্ছি। যেন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল। সে যে ভাব হয়েছিল হাসি শুনে, তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালুম ওসব কিছু না, কি শুনতে কি শুনেছি। বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল।
এই 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠল। দায় আর শুধুই ঘুমোই, কাজকর্ম তেমন কিছু নেই। কেমন একরকম যেন কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব কাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে একদম ভালোবাসি নে, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে। শুধুই আরাম আর আরাম করতে ইচ্ছে হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো যাই, রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা একটু কেটে পরিষ্কার করে আসি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্যই ওখানে ঝালের চারা পুঁতবো। আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ সব দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সব মজুত আছে। ঘরের কোণে একটা হাত করা তো আছে। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে আবার। নিচু হয়ে ঝোপের মধ্যে থেকে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে যেন এক মহা কলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ জনা 50 একসঙ্গে যেন হই হই করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি ওপরের দিকে চেয়ে দেখলুম, সামনের রোয়াকে এসে দাঁড়ালুম। কই, একটা দরজা জানলার কপাটও খোলেনি দেখছি দোতলার। যেমন ছিল তেমনি আছে। ব্যাপার কি, বাড়িটার আবার কোনো মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার ওঠে কেন? এবার তো ভুল হবার কোনো কথাই নেই। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি, এই মাত্র শুনেছি। এখন আবার চারিদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার এই গোলমালের মধ্যে ঝিঙে তুলতে এসেছে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে। না, সেখানেও কেউ নেই। সেই দিন রাত্রেই ঘটল আর এক ঘটনা। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের যেন শব্দে তন্দ্রা ছুটে গেল। যে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একরকম। একই লোক যেন 50টি হয়েছে, এই রকম মনে হলো প্রথমটা। অনেকগুলো আয়নাতে যেন একটাই মুখ দেখছি। কে যেন বলে উঠল, আজ আমাদের মধ্যে কে যেন এসেছে। একজন তার উত্তর দিলে, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তুমি শুনেছি। যারা দেখতে গেলে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সব মিথ্যে। কোথায় বাড়ি? তবে এসো,
আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নেত্য, শুনেই এসেছিলুম এতদিন, এইবার স্বচক্ষে দেখলুম। সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানার বা আমার কোনো অংশই তারা স্পর্শ করল না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে নে। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলুম। জ্ঞান যখন ফিরল, তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে বইছে। আমি আধ অচেতনভাবে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলুম। কতক্ষণ পরে জানি নে, ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ থাকে, তেমনই বোধ করছি। তবে সে ভূতের নাচ গিয়ে দেখেছিল, সে নাচ তবে কি ভুল? খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে কি স্বপ্ন দেখেছি? তাই যদি হয়ে থাকে, তবে শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি, তাই বা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে, তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে, দোকানি বললে, বলি কি খবর গো? কিছু দেখলে নাকি? না শুনলে না কিছু? কিছু শুনতে পাওনি? না, কিছু শুনিনি। আর তুমি দেখতে সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর টন্তর? ও সব বাজে কথা। তেল দাও, তেল দিয়ে আমাকে চারো। আচ্ছা একটা কথা বলো, ওই একটা কোনো একটা মেয়েকে কখনো দেখোনি ওই ওই বউ মতো? হ্যাঁ, ওই বা কোনো গন্ধ পাওনি? ঠিক করে বলো, ঠিক করে বলো। কিসের গন্ধ? ওর আরে আরে কোনো ফুলের সুগন্ধ পাওনি? না না, কোনো গন্ধ পাইনি। খুব বেঁচে গিয়েছো তুমি, বুঝলে? তোমার আগে যারা ওখানে থাকতো না, তারা সবাই একটা বউকে না কখনো কখনো তো দেখেছে। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে পর্যন্ত চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এইরকম হয়েছে এ পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা, ভূতের লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ডজ্ঞান পর্যন্ত থাকে না। এমন ভালো লাগে বাড়ি, না খেয়ে না দিয়ে ওখানেই পড়ে থাকে, ছেড়ে মোটেই যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো, আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় আবার যাইনি। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষদের। তেল নিয়ে চলে এলুম, ভাবতে ভাবতে এলুম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি। বাড়ির সীমানায় পা দিতেই আমার মনে হলো, না, সব ভুল, পরম সুখেই তো আছি,
এ ছেড়ে কোথায় যাব আর? বেশ তো আছি, কাঁসা আছি, তোফা আছি। সেই থেকে আজ 2 বছর হলো এ বাড়িতে পড়ে আছি। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয়নি, তাতে আমার অবশ্য কিছু যায় আসেনি। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নেত্য দেখি, আর ওদের মধ্যেই বাস করি। এক পা যাইলে এই বাড়ি ছেড়ে।